প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে ধর্মতলা বাস স্ট্যান্ডের একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো। যেই ঘটনাটা ওই বাস স্ট্যান্ডেরই এক বাস ড্রাইভার আর সেই বাসের কন্ডাক্টরের সাথে ঘটে। তবে ঘটনাটা এতটাই ভয়ঙ্করভাবে ঘটে, মানে ঘটনাটার শেষ পরিণতিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাটা শুনলে আপনারা রীতিমতো কাঁপতে শুরু করবেন। তো কি সেই ঘটনা, তাদের সাথে ঠিক কি কি ঘটেছিল, আর এই ঘটনাটার শেষ পরিণতিটাই ঠিক কি হয়েছিল, এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। তবে আজকের থেকে আর 8টায় নয়, রাত্রি 10টায়, এবং এরপর থেকে আগামী প্রত্যেকটা ভিডিওই, মানে প্রত্যেকটা সোমবার আর প্রত্যেকটা বৃহস্পতিবারই রাত্রি 10টাতেই ঘটনা আসবে। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আজকের মেন ঘটনায়। তবে তার আগে বলে রাখি, আজকের এই ঘটনাটা কলকাতার বউবাজার থেকে সুব্রত কুণ্ডু, মানে ওই বাসের কন্ডাক্টর লিখে পাঠিয়েছে। তো সুব্রতদা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। তবে ঘটনায় যাওয়ার আগে যেটা আমি বরাবরই বলি, যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিওর শেষে ঘোষণা করা হবে। আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে, যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে। তো চলুন দেখে নিই সুব্রতদা ঠিক কি লিখেছে। প্রিয় উৎপলদা, আমি সুব্রত কুণ্ডু, কলকাতার বউবাজার থেকে আজ তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি। যেই ঘটনাটি আজ থেকে 3 মাস আগে, অর্থাৎ এই বছর মার্চ মাসের শেষের দিকে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে আমার এবং আমি যেই বাসে কন্ডাক্টরি করতাম সেই বাসের বাস ড্রাইভারের সাথে ঘটে। তবে ঘটনাটা আমার সাথে যতটা না ঘটে তার থেকেও বেশি ঘটে ওই ড্রাইভারদার সাথে। তার সাথে এতটাই জঘন্যভাবে ঘটনাটা ঘটে যে তুমি ভাবতেও পারবে না। আমি যেই বাসে কন্ডাক্টরি করতাম ওই বাসটা দীঘা রুটের বাস। সকালবেলায় ধর্মতলা বাস স্ট্যান্ড থেকেই বাসটা ছাড়তো, তারপর দীঘা, শঙ্করপুকুর, মন্দারমণি এইসব ঘুরে আবারও রাতের বেলায় ধর্মতলায় ফিরে আসতো। এই বাসে আমি প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে কন্ডাক্টরের কাজ করেছি। হ্যাঁ, করেছি, মানে এখন আর করি না। তবে এই 5 বছরের মধ্যে অনেক কিছু ঘটলেও একটা দিনের ঘটনা আমি আজও ভুলতে পারি না, যেই একটা দিনের জন্য আমাকে এই কাজটা ছেড়ে দিতে হয়। দিনটা আমার এখনো পুরো পরিষ্কার মনে আছে। ওই দিনটা ছিল শনিবার। তো ওই শনিবার দিন প্রতিদিনের মতোই আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়লাম। সারাদিন ভালোই কাটলো। তবে আমরা যখন সন্ধেবেলায় ওই কাঁথির দিক থেকে ফিরে আসছিলাম, তখন কটা হবে, ওই সন্ধে 7টা। ঠিক তখনই এক 3 মাথার মোড়ে একটা বড় রকম দুর্ঘটনা ঘটল। মেন রোডের গায়েই বাম দিকে একটা রাস্তা চলে গেছে, আর ওই রাস্তা ধরেই একজন মহিলা ফুল স্পিডে স্কুটি চালিয়ে মেন রোডের দিকেই আসছিল। স্কুটির স্পিড মোটামুটি ভালোই ছিল, কমসে কম 60-এর উপর তো হবেই। এদিকে বাসেরও স্পিড ভালোই ছিল, প্রায় 100-110 এইরকম হবে। আমরা ব্রেক কষেছিলাম। মহিলাটিও স্পিড কমানোর চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুজনেই মারাত্মক রকমের স্পিডে থাকায় অ্যাক্সিডেন্টটা হয়েই গেল।
আর ওই অ্যাক্সিডেন্টটা এতটাই জোরালোভাবে হলো যে মেয়েটি ওখানেই স্পট ডেথ হয়ে যায়, পুরো থেতলে যায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো, সেদিন কোনো কিছু না ঘটলেও পরদিন থেকে আমাদের সাথে বিভিন্ন রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। আমরা যখনই ওই জায়গাটাকে ক্রস করতাম, মানে যখনই ওই ৩ মাথার মোড়ে আসতাম, তখন আচমকাই কখনো চাকা পাংচার হয়ে যেত, কখনো গিয়ার জাম হয়ে যেত, আবার কখনো নিজের থেকেই হর্ন বেজে উঠত। আবার কখনো কখনো গাড়ির ইঞ্জিনটাই পুরোপুরি বন্ধ হয়ে যেত। তো এরকমই একদিন, ওই দিনও ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ড্রাইভারদা আমাকে ডেকে বলে উঠে, এই সুব্রত, ওটা কি পড়ে আছে বলতো? আমি এগিয়ে এসে দেখি যে রক্ত। তবে বাস থেকে নেমে যখন দেখতে যাই, তখন কিছুই দেখতে পাই না। রাস্তা পুরোপুরি শুকনো আর একদমই স্বাভাবিক। এইরকম ঘটনাগুলো মোটামুটি দিন সাতেক চলল। তবে তাও ঠিক ছিল, মানে এই ঘটনাগুলো তবুও মেনে নেওয়া যায়। কিন্তু এই যে রক্ত দেখার ঘটনাটা, এই ঘটনার পরের দিন থেকে আমাদের সাথে যা যা ঘটতে শুরু করলো তা তুমি কল্পনাও করতে পারবে না। পরদিন আমরা যখন আবারও ওই রাস্তা হয়ে আসছিলাম, তখন প্রতিদিনের মতোই একটা ভয় পাচ্ছিলাম যে আজকেও হয়তো নতুন কিছু ঘটবে। কিন্তু অবাক করার বিষয়, সেই প্রথম ওই ৩ মাথার মোড়ে কোনো কিছুই ঘটল না। আমরা বেশ অবাক হয়ে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে প্রতিদিনই তো কিছু না কিছু ঘটে, তাহলে আজকে কোনো কিছু ঘটলো না কেন? তাহলে কি মহিলাটির শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ায় সে কি মুক্তি পেয়ে গেছে? ভগবানের কৃপায় তাই যেন হয়, আজ যেন কোনো কিছু না ঘটে। মনে মনে এইসবই ভাবছিলাম। তবে একবারের জন্যেও এটা বুঝতে পারিনি যে আমাদের জন্য ভয়ানক রকমের বড় বিপদ অপেক্ষা করছে। ৩ মাথার মোড় পেরিয়ে কিছুটা আসতেই একটা বাস স্ট্যান্ড পড়ে। প্রতিদিনের মতোই বাস স্ট্যান্ডে দাঁড়ালো। কিছু লোক বাস থেকে নামলো, কিছু লোক বাসে উঠল। তবে যারা উঠল তাদের মধ্যে একজন মহিলাও উঠেছিল। মহিলাটির গায়ের রং ফর্সা, পরনে লাল শাড়ি, খোলা চুল আর হাতে একটা হ্যান্ডব্যাগ। সে কারোর সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ পেছনের দিকে গিয়ে পেছনের সিটে বসে পড়ল। আমি কিন্তু তখনও বুঝতে পারিনি যে এটা সেই অ্যাক্সিডেন্ট হওয়া মহিলাটি। আমি ভেবেছিলাম যে আর ৫টা প্যাসেঞ্জারের মতন এও কোনো প্যাসেঞ্জার। কিন্তু যখন আমি ওই বাস স্ট্যান্ড থেকে যারা উঠলো তাদের টিকিট কাটছিলাম, সেই টিকিট কাটতে কাটতে যখন আমি পেছনের দিকে চলে আসি, তখনই প্রথম ধাক্কাটা খেলাম। কেননা মহিলাটিকে যেই সিটে আমি বসতে দেখেছিলাম, সেই সিটে কেউই নেই। উল্টে সেই সিটের উপর কিছুটা কাঁচা রক্ত লেগে আছে। আমি পুরো বাস তন্ন তন্ন করে খুঁজেও মহিলাটিকে কোথাও আর দেখতে পেলাম না। না, সেদিন আর কোনো কিছু ঘটেনি। তবে আর কোনো কিছু না ঘটলেও সত্যি বলতে বাসে আর কাজ করার ইচ্ছে ছিল না। কিন্তু কি আর করব, পেটের দায়ে মানুষকে অনেক কিছুই করতে হয়। তাই মন না চাইলেও বাধ্য হয়েই কাজে যেতে হচ্ছিল। তবে পরদিন যেটা ঘটল, সেটাই আমার জীবনের
সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা ঘটনা। আমার এখনো পরিষ্কার মনে আছে, ওই দিনটা ছিল মঙ্গলবার। সন্ধেবেলায় ওই ৩ মাথার মোড়ে বা বাস স্ট্যান্ডে কোনো কিছুই হয়নি। তবে রাতের বেলায় প্রতিদিনের মতোই আমরা 11:30টার সময় ধর্মতলায় এসে ঢুকি। বাস স্ট্যান্ডে এলে আমাদের প্রথম কাজ সারাদিনের হিসাব নিকাশগুলো অফিসে গিয়ে জমা করা, তারপর বাসটাকে পরিষ্কার করা। তো সেদিনও তাই করলাম। অফিসে গিয়ে হিসাব নিকাশ দিয়ে এসে বাসটা পরিষ্কার করতে লাগলাম। ড্রাইভারদা তখন সামনের একটা দোকানে চা খাচ্ছিল। আমি শেষের দিক থেকেই পরিষ্কার করে করে সামনের দিকে এগিয়ে আসছিলাম। তবে মাঝামাঝি অবস্থায় আসতেই আমার ঘাড়ের উপর একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল। আমি সাথে সাথেই পেছন ঘুরে তাকালাম, কিন্তু না, কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম মনের ভুল, মাথার মধ্যে তো কয়েকদিন ধরে শুধু ভূত ভূত ঘুরছে, হয়তো সেই ভাবনা থেকেই এমন মনে হচ্ছে। কিন্তু আমি আবারও যখন পরিষ্কার করতে লাগলাম, তখনই হঠাৎ করেই বাসের দরজাটা বন্ধ হয়ে গেল, আর সেই সাথে বাসের সমস্ত লাইটগুলোও একসাথে নিভে গেল। আমি তো বেশ প্রচণ্ডই ভয় পেলাম। জানালা দিয়ে একবার উঁকি মেরেও দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। দরজার কাছে এসে দরজাটাকে খোলার অনেক চেষ্টা করলাম, গায়ের জোর দিয়ে দরজাটাকে টানছি, ঠেলছি, কিন্তু দরজা এক চুলও নড়ছে না। প্যাকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশটা জ্বালিয়েছি, ড্রাইভারদাকে ফোন করে ডাকবো। ঠিক তখনই বাসের পেছন দিক থেকে একটা হাঁটার আওয়াজ ভেসে এলো। আমি সঙ্গে সঙ্গেই মোবাইলের আলোটা ওই বাসের পেছন দিকে ফেললাম, আর যেই আলোটা ওই দিকে ফেললাম, অমনি যা দেখলাম তা দেখে আমার পুরো শরীরে একটা কারেন্ট বয়ে গেল। হাত পাগুলো মুহূর্তের মধ্যেই থরথর করে কাঁপতে শুরু করলো। আমি দেখলাম সেই অ্যাক্সিডেন্ট হওয়া মহিলাটি তার দাঁত মুখ খিচে চোখগুলোকে বড় বড় করে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসছে, আর তার পুরো শরীর থেকেই টস টস করে রক্ত গড়িয়ে পড়ছে। আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। মাথাও কাজ করা পুরো বন্ধ করে দিয়েছে। এদিকে ওই মহিলাটি তখন একেবারেই আমার কাছে চলে এসেছে। তার থেকে আমার দূরত্ব তখন খুব জোর হলে ওই হাত ৩ হবে। আমি কি করব, না নিজেকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে ড্রাইভারের সিটের সামনে যেই দরজাটা আছে সেই দরজাটাকে খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু যখন সেটাকেও খুলতে পারলাম না, তখন বাধ্য হয়েই ওই দরজার জানালা দিয়ে বাইরে লাফ মারি। হ্যাঁ, এই লাফ মারতে গিয়ে একটু আঘাত পেয়েছিলাম, কিন্তু সেই আঘাতের থেকেও তখন ভয়টা ছিল সবচেয়ে বড়। তাই আঘাত পেলেও সঙ্গে সঙ্গেই ওখান থেকে উঠে সেই চায়ের দোকানে যাই। চায়ের দোকানে গিয়ে হাঁপাতে হাঁপাতে ড্রাইভারদাকে পুরো ঘটনাটাই খুলে বলি। ড্রাইভারদা তো আমার এই কথা শুনে বেশ প্রচণ্ডই ভয় পাই, তবে সে সাহস করে আমাকে নিয়ে আবারও সেই বাসে আসে। অবাক করার বিষয়, বাসের কাছে আসতেই সব স্বাভাবিক। বাসের দরজা খোলা, ভেতরে ঢুকলে কোনো রক্তের দাগ নেই,
মানে সব স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কিছুই নেই। এদিকে যখন রাতে ঘর এলাম, মানে যখন ঘরে ঘুমাচ্ছিলাম, তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত তোমার ৩টার দিকে আমি তাকে পুরো পরিষ্কার ঘরের মধ্যে অনুভব করলাম। ঘরের মধ্যে বেশ কিছু রক্তের দাগ আর একটা অস্পষ্ট ছায়া দেখেছিলাম। না, পরদিন আর কাজে যেতে পারলাম না, কেননা সকাল থেকেই ভীষণই জ্বর, আর সেই সাথে অসহ্য মাথা যন্ত্রণা। এদিকে সকাল ৮টার দিকে বৌদির ফোন এলো। বৌদি মানে ড্রাইভারদার বউ। সে ফোন করে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে বলল, সুব্রত ভাই, সব শেষ হয়ে গেল। তোমার দাদা আজকে কাজ থেকে ছুটি নিয়েছিল। মালিককে ভোরবেলাতেই ফোন করে জানিয়ে দিল যে শরীরটা ভালো লাগছে না, আজকে আর কাজে যাব না। তপনদাকে দিয়ে আজকের দিনটা চালিয়ে নিন, আমি কাল থেকে আবারও কাজে যাব। তো আমি ভাবলাম যে ও যখন বাড়িতেই থাকবে, তাহলে একটু মাংস আনা করাই, মাংস করব। তো এই ভেবে ওকে আমি দোকানে মাংস আনতে পাঠালাম। কিন্তু ও সেই যে গেল, আর ফিরল না। যাওয়ার পথে একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানেই সব শেষ হয়ে যায়। বৌদি তো এই কথাগুলো বলে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমিও কেঁদে ফেলেছিলাম, কিন্তু যতটা না কেঁদেছিলাম তার থেকেও বেশি ভয় পেয়েছিলাম। কেননা ড্রাইভারদের সাথে যদি এরকম হয়, তাহলে তো আমার সাথেও এমন ঘটতে পারে। সত্যি বলতে এই ভয়ে আমি আরো বেশি করে কুঁকড়ে গিয়েছিলাম। তবে ড্রাইভারদাকে শেষবারের মতো দেখার জন্য ওই জ্বর শরীর নিয়েই আমি শ্মশানে গিয়েছিলাম। কেননা যতই হোক, তার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তার সাথে অনেকগুলো বছর একসাথে কাজ করেছি। তবে ড্রাইভারদাকে দেখতে এসে বৌদির মুখ থেকে যা শুনলাম, তা শুনে আমি আরো বেশি করে শিউরে উঠলাম। বৌদি বলল, বুঝলে ভাই, গতকাল রাতে ও ঘুমের ঘোরে বিড়বিড় করে একটা কথাই বারবার বলছিল। শুধুই বলছিল, রক্ত রক্ত রক্ত। কিন্তু কি রক্ত, কি ব্যাপার, আমি সত্যি কিছু বুঝতে পারিনি। সকালে জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছুই বলল না। আচ্ছা, তুমি কি কিছু জানো? না, আমি সেই মুহূর্তে বৌদিকে কোনো কিছুই বলিনি, কেননা সে সেই মুহূর্তে অলরেডি একটা এত বড় আঘাত পেয়েছে, তাই তাকে আর নতুন করে আঘাত দিতে চাইনি। তবে পরবর্তীতে বৌদিকে আমি সবটাই বলেছিলাম, কিন্তু ওই দিন বৌদির মুখে ওই কথাগুলো শুনে আমি আরো বেশি করে ভয় পেয়ে গিয়েছিলাম। বাসের কাজটা মোটামুটি বন্ধই করে দিয়েছিলাম। তবে বাড়িতে থাকলেও আমি নিস্তার পাইনি, কেননা সেই দিন রাত থেকেই আমার সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘুম হতো না বললেই চলে, কারণ চোখ বন্ধ করলেই সেই মহিলাটির মুখ বারবার চোখের সামনে ভেসে উঠত। এছাড়াও ঘুমিয়ে পড়লেও তাকে আমি স্বপ্নে দেখতে পেতাম। না, কোনো সাধারণ স্বপ্ন নয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, যে স্বপ্ন দেখে আমার তৎক্ষণাৎই ঘুম ভেঙে যেত। এই যেমন কখনো স্বপ্নে দেখছি
সে সেই একই রকম তার দাঁত মুখ খিঁচে আমার দিকে এগিয়ে আসছে। কখনো আবার সে স্বপ্নতেই আমার গলা টিপে ধরছে, আবার কখনো দেখছি কোনো বাস আমার বুকের উপর দিয়ে আমাকে পুরো পিষে চলে যাচ্ছে। আমি তো ভয়ে ঘর থেকে বেরোনো পুরোপুরি বন্ধই করে দিয়েছিলাম, সারাক্ষণ ঘরেই থাকতাম। তবে এই ঘরে থাকা অবস্থাতেও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এই যেমন একদিন রাতের বেলায়, ওই রাত তোমার 1টার দিকে, আমি হঠাৎই শুনতে পাই যে আমার মা আমাকে ডাকছে, এবং খুবই করুণভাবে। আমি বারান্দায় এসে মেন দরজাটা খুলব, ঠিক তখনই মা পাশের ঘর থেকে বেরিয়ে আসে। মা বলে ওঠে, না 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 না, দরজা খুলিস না। ডাকটা আমিও শুনেছি, ওটা আমার ডাক নয়। সত্যি বলতে মায়ের এই কথা শুনে বেশ প্রচণ্ডই ভয় পেলাম। দেখলাম মাও যথেষ্টই ভয় পেয়ে আছে, কেননা মা সবটাই জানতো। মাকে আমি আগেই সবটা বলে দিয়েছি। তবে না, আর সহ্য করতে পারছিলাম না। পরদিন থেকেই ওঝা, তান্ত্রিক, ফকির এদের খোঁজ করতে লাগলাম। পেয়েও গেলাম। আমাদের এলাকারই একজন বয়স্ক কাকা এক ফকির বাবার সন্ধান দেয়। ওই ফকির বাবার নাম আব্দুল কুদ্দুস, হাওড়ার টিকিয়াপাড়ায় থাকেন। আমি ওই দিন সন্ধ্যেবেলাতেই মাকে নিয়ে ওই ফকির বাবার কাছে গেলাম। তার কাছে গিয়ে তাকে পুরো ঘটনাটাই খুলে বললাম। সে সব শুনে আমাকে একটা ছোট্ট ঘরের মধ্যে নিয়ে যায়, যেই ঘরে আমি আর ওই ফকির বাবাই ছিলাম। মা তখন বাইরেই ছিল, কেননা মাকে উনি ওই ঘরের ভিতর আসতে মানা করেছিলেন। তো উনি ঘরে ঢুকে একটা আসন পাতেন আর বেশ কিছু ধূপ জ্বালান, এবং আমাকে ওই আসনে নামাজ পড়ার ভঙ্গিতে বসতে বলেন। আমি ওনার কথা মতো সেইভাবেই বসলাম। উনি এবার একগুচ্ছ ময়ূর পালক দিয়ে আমাকে ঝাড়তে শুরু করলেন। মোটামুটি এই ক্রিয়াটা মিনিট 10 করলেন। তারপর আমার বাম কানে মুখ ঠেকিয়ে ফিস ফিস করে কিসব বলতে থাকলেন, আর সবশেষে দোয়া দুরুদ না কিসব আছে সেগুলো পড়তে লাগলেন। তো মোটামুটি এইসব কাজগুলো হলে উনি এবার আমাকে একটা তাবিজ করে দেন, আর সেই সাথে একটা লবণ পোড়াও করে দেন, যেটাকে 7 দিন আমার বালিশের তলায় রাখতে বলেছিলেন। আর তাবিজটা নিয়ে বলেছিলেন যে এটা যেন আমি কোনোদিনও না খুলি। তো আমি ওনার কথা মতো তাই করি। লবণটাকে 7 দিন বালিশের নিচে রেখে 8ম দিনে ওটাকে পুকুরের জলে ভাসিয়ে দিই। আর তাবিজটা আমি আজও ধারণ করে আছি। না, সত্যি সেই দিনের পর থেকে আমার সাথে আর কোনো কিছুই ঘটেনি, না স্বপ্নে না বাস্তবে। তবে হ্যাঁ, আমি কিন্তু ওই ঘটনার পর থেকে আর বাসের কন্ডাক্টরের কাজ করিনি। বর্তমানে আমি একটা ফ্যাক্টরিতে কাজ করছি। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, লাইক করার পর একটা হাইপ বাটন দেখতে পাবেন। ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন, কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এইরকম ঘটনা আরো বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো। তো যাই হোক, চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটাই কথা, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন, কেননা
প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 10টায় এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকবে। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, মহিলাটিকে অ্যাক্সিডেন্ট করার পর তার আত্মাকে প্রথম কে দেখেছিল? কন্ডাক্টর না ড্রাইভার? উত্তর লেখার নিয়মটা একটু চেঞ্জ করা হয়েছে, এটা আমি গত ভিডিওতেই বলেছি, তবে আবারও বলে দিচ্ছি। প্রথমে নিজের নাম লিখবেন, যেমনটা প্রতিবারে লিখে আসছেন, তবে এরপর লোকেশনের জায়গায় পার্টিকুলার কোনো লোকেশনের নাম না লিখে শুধুমাত্র জেলার নামটা লিখবেন। আর সবশেষে বরাবরের মতোই প্রশ্নের উত্তর। তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন কলকাতা থেকে সায়ন চৌধুরী, মমতা মুখার্জি ও সৌজাত্য ঘোষ। হুগলি থেকে সুখেন্দু ঘোষ ও দেবযানী মান্ডি। বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দেব। দক্ষিণ দিনাজপুর থেকে অনুশ্রী দেবনাথ ও রূপম দাস। উত্তর 24 পরগনা থেকে অসীম নন্দী, রীতা অধিকারী, চিরঞ্জিত অধিকারী, জয় মণ্ডল, আরিয়ান মিত্র ও শ্রেয়া দাস মুখার্জি। হাওড়া থেকে গৌরব মল্লিক ও রাহুল অধিকারী। হুগলি থেকে সুরদীপ কুণ্ডু, তনজয় চক্রবর্তী, জবা চক্রবর্তী, রোহিত রয় ও নাসরিন সুলতানা। কটক থেকে রাধেশ্যাম পাল। নদিয়া থেকে সাথী দাস ও দেবতী বিশ্বাস। এবং সর্বশেষ দক্ষিণ 24 পরগনা থেকে রিয়া দাস। তো প্রতিবারের মতোই এবারও কিন্তু ভিডিওতে প্রত্যেকের নাম ঘোষণা করা হয়নি, বেশ কিছু নাম ঘোষণার থেকে বাদ গেছে। কিন্তু কেন, এটা জানতে হলে প্লিজ কমেন্টে যান এবং পিন কমেন্টটা ভালো করে পড়ুন। তো যাই হোক, চলুন আবারও দেখা হবে সোমবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।